That's it. History's been made. Bangladesh wins and wins for the second time in this series. পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের। ওয়ানডেতে টানা 2 ম্যাচে তামিমের সেঞ্চুরি। বেগম জিয়া আন্দোলনের নামে এতদিন বাস পুড়িয়ে মানুষ মেরেছেন, এখন আবার প্রার্থীকে জেতাতে বাস প্রতীকে ভোট চাইছেন, বললেন প্রধানমন্ত্রী। জনগণের সাড়া দেখে আওয়ামী লীগ শঙ্কিত, ভোটারদের ওপর আস্থা আছে বিএনপির, বললেন বেগম জিয়া। রাজধানীতে আজও তাবিথের পক্ষে গণসংযোগ। সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। ইসির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বৈঠক, উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। এবং পয়লা বৈশাখে নারী লাঞ্ছনার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, শিক্ষার্থীদের বিক্ষোভ। গণমাধ্যম অতিরঞ্জিত করে প্রচার করছে, অভিযোগ ডিএমপির। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতেই টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের খবর। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। মিরপুরে এক ম্যাচ হাতে রেখেই 7 উইকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ধরাশায়ী করে মাশরাফি বাহিনী। 18তম সিরিজ জয়ে ম্যাচ সেরা হয়েছেন তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 239 রান করে পাকিস্তান। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ে মাশরাফিদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এমন অর্জন অনন্য, অসাধারণ। যেভাবে বর্ণনা করা হোক না কেন, প্রশংসার সব উপময় যেন কম হয়ে যাবে টাইগারদের বিজয়ের গল্পের ক্ষেত্রে। কারণ 16 বছর অজয়ে থাকা পাকিস্তানকে আগের ম্যাচে হারানোর পর এবার এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ক্রিকেটের মানসিক চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয় বীর ক্রিকেটারদের। সেই সাথে টাইগারদের এমন অর্জনে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাণ্ডুলিপিতে নতুন গাঁথুনি খোদাই করে লেখা থাকবে অনন্তকাল। এর আগের গল্পে মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে টস ভাগ্যে জিতে স্বাগতিক বোলারদের বিপক্ষে চড়া হয়ে খেলতে গেলে দলীয় 36 রানে রুবেলের আউটসুইং বলে মাসুল দিতে হয় ওপেনার সরফরাজকে। বাকিটার সময় পাকিস্তানের টপ ও মিডল অর্ডাররা সানি, সাকিব, নাসিরদের স্পিনে হাবুডুবু খেয়েছে। দলীয় 77 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। তবে হারিস সোহেল ও সাদ নাসিম ত্রাতা হয়ে ওঠেন পাকিস্তানের জন্য। তাদের গা জ্বলানো ব্যাটিং থামান 150 ম্যাচ খেলতে নামা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হারিস সোহেল 44 রানে আউট হবার পর শেষের দিকে সাদ নাসিমের অপরাজিত 77 ও ওয়াহাব রিয়াজের 51 রানে 239 রানের পুঁজি পায় পাকিস্তান। টার্গেট 240, আস্কিং রান রেট 4.80। বোলারদের কৃতিত্বর পর এবার পালা ব্যাটসম্যানদের মুনশিয়ানা দেখানোর। বেশ দাপটে শুরু সৌম্য। স্কোরবোর্ডে রান উঠতে থাকলো বিদ্যুৎ গতিতে, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। দলীয় 22 রানে ব্যক্তিগত 17 রানে আউট হলেন সৌম্য। সতীর্থকে হারিয়ে যেন তেতে উঠলেন তামিম। মিরপুরের সবুজ ক্যানভাসের বুক চিরে তামিমের একের পর এক বাউন্ডারি যেন গুলি হয়ে বিঁধল পাকিস্তানি ক্রিকেটারদের বুকে। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পাক বোলাররা আবছা করে বলছিল, ছেড়ে দাও ভাই, কেঁদে বাঁচি এবার। কিন্তু এই মিরপুরে যে 2 বার জয়ের খুব কাছে গিয়েও কাঁদতে হয়েছিল কোটি কোটি টাইগার সমর্থকদের, তা তো আর ভুলেননি তামিম ইকবাল। তাই বিস্ফোরণ রূপে প্রতিপক্ষের বোলারদের পিটালেন ইচ্ছা মতো। তামিমের আপসীন ব্যাটিং এর মাঝে রিয়াদের আউট কিছুটা স্বস্তি এনে দিয়েছিল পাকিস্তানের বোলারদের। কিন্তু ম্যাচের বাকিটা সময় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে হয়েছে পাক বোলারদের। তারপরেও ম্যাচের বাকি গল্পে পাক বোলারদের আর কান্না থামিনি। কারণ শাহরিয়ার নাফিস, মাহমুদুল্লাহ রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি উদযাপন করেন তামিম ইকবাল। তার ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি আর মিস্টার ক্লাসিক মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ 7 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। মিরপুরের এই মাটিতে 2 বার কাঁদিয়েছে বাচ্চারা, এবার কাঁদো নিজেরা। কথাগুলো আমার নয়। জয়োৎসবের পর টাইগার সমর্থকেরা গ্যালারিতে এভাবে চিৎকার করে বলছিল তাদের বিজয় ধ্বনিতে। কারণ ক্রিকেটে পাকিস্তানের যে অহংবোধ এই সিরিজ জয়ের মধ্য দিয়ে তা মাটিতে গেছে মিশে। তাই টাইগার ক্রিকেটারদের এখন অগ্নিদৃষ্টি প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।
সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। খেলা শেষে এভাবেই নিজেদের পরবর্তী প্রত্যাশার কথা জানান অধিনায়ক মাশরাফি। সেই সঙ্গে দুর্দান্ত খেলার জন্য দলের সবাইকে ধন্যবাদও জানান ম্যাশ। আর তামিমের অসাধারণ সেঞ্চুরির প্রশংসা করেন মাশরাফি। অন্যদিকে টানা 2 সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা তামিম দর্শকদের উদ্দেশ্যে বললেন, বাজে সময়ে তাকে নিয়ে সমালোচনা করলে আপত্তি নেই, তবে তামিম অনুরোধ করেছেন তার পরিবারকে নিয়ে যেন কটূক্তি না করা হয়। 3-0 অবশ্যই এখন তো ওরকম সমীকরণ এসে গিয়েছে। কালকে বলেছিলাম যে আমাদের ফোকাসটা ছিল আজকের ম্যাচে পুরোপুরি সিরিজটা জয় করা। নিশ্চয়ই লাস্ট ম্যাচে আমরা অবশ্যই সেরাটা খেলার চেষ্টা করব। যদি আজকের যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা অলমোস্ট পারফেক্ট ম্যাচ খেলেছি দুইটাই। তো এরকম খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে। সমালোচনা থাকুক, সবকিছু ঠিক আছে, আমি প্রফেশনাল ক্রিকেটার, সব শুনতে রাজি। ভালো খেললে ভালো বলবে, খারাপ খেললে খারাপ বলবে মানুষ, দ্যাটস ফাইন, বাট পার্সোনাল হওয়া উচিত না। আমার জন্য আমার ফ্যামিলি অনেক সাফার করেছে, যেটা রাইট না, যেটা ঠিক না। আসলে আমি খারাপ খেলছি, আমি দোষী, আমাকে মানুষ বলুক, অতটুকুই ঠিক আছে, বাট আমার কারণে যদি আমার ফ্যামিলি সাফার করে, দিস ইজ নট রাইট। তাহলে আমার আমি ওই মেন্টাল স্ট্যান্ডে থাকতে পারি না যে আমি আসলে আবার কিভাবে এসে ভালো খেলবো। বহু প্রতীক্ষিত সিরিজ জয়, সামনে লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। প্রথম 2টি ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে সুযোগটাকে কাজে লাগাবে বাংলার টাইগাররা, এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের। মাশরাফি ভক্তরা দিনভর মিরপুরে মাশরাফি মুশফিকদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি এই জয়কে উপভোগ করেছেন প্রাণ ভরে। সকাল থেকেই ঢাকার সবগুলো রাস্তার শেষ যেন ছিল মিরপুর স্টেডিয়াম। সবার প্রত্যাশা পাকিস্তানকে প্রথমবারের মতো টানা 2 ম্যাচ হারিয়ে টাইগাররা নিশ্চিত করবে সিরিজ। কণ্ঠেও ছিল সেই প্রত্যাশার প্রতিধ্বনি। পাকিস্তান বধের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ। আশা করছি বাংলাদেশ আজকের ম্যাচে দুর্দান্ত খেলবে এবং আমরা অবশ্যই দ্বিতীয়বারের মতো আজকেও জিতে যাব। প্রথমবারের মতো সিরিজ জিতবে। ইনফ্যাক্ট তার প্রথমবারের মতো কোনো সিরিজ জিতে যাচ্ছে এগেইনস্ট পাকিস্তান। আজকেও ইনশাআল্লাহ ভালো খেলবে, আর সেটা দেখার জন্যই আজকে আসলাম। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান, তারপরে তারা চিন্তা করবেন আসলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা যায় কিনা। বাংলাদেশের 68 বোলিংয়ে পাকিস্তানকে 239 রানে বেঁধে ফেলার পর টাইগার ভক্তরা যেন কাঙ্ক্ষিত সেই জয়টাকে দেখতে পাচ্ছিলেন একেবারে হাতের নাগালে। আশা করি যে বাংলাদেশ আজকে জিতবে, এবং জিততে হলে অবশ্যই তাড়াহুড়া করে খেলা যাবে না। 40 ওভারের মধ্যে রান কভার হয়ে যাবে। গত ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে ততটা ব্যাক পেতে হবে না। হলো তাই, ম্যাচ শেষে মিরপুর যেন পরিণত হলো লাল সবুজ রঙের এক জনসমুদ্রে। নাচে গানে ঢাক ঢোল পিটিয়ে যে যেভাবে পেরেছে সেভাবেই নেচেছে। গলা ফাটিয়ে চিৎকার কিংবা ভুবুজেলার সুরে মেতে উঠেছিল তারা। এখন একটাই লক্ষ্য, শুধু সামনে এগিয়ে যাওয়া। তামিম টানা 2টা সেঞ্চুরি করলো, আমরা অনেক খুশি। ব্রিগেডিয়ার মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করব। তামিম প্রত্যেকটা 2টা টানা সেঞ্চুরি করেছে এবং আগামী 22 তারিখেও করবে ইনশাআল্লাহ। সারা দিন নেচে গিয়ে আমরা খেলা দেখেছি, টাইগারদের উৎসাহ দিয়েছি। শুধু মিরপুর নয়, এ ছবি গোটা বাংলাদেশের। ঢাকা সহ দেশের আনাচে কানাচে থাকা 16 কোটি বাঙালি সবাই মেতেছেন এই জয়োৎসবে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে 1 ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন সারা দেশের ক্রিকেট প্রেমীরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পরপরই উল্লাসে মেতে ওঠেন ফেনীর ক্রিকেট ভক্তরা। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই জড়ো হন ট্র্যাঙ্ক রোডের 0 পয়েন্টে। লাল সবুজের পতাকা নিয়ে তারা টাইগারদের অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে হোয়াইট ওয়াশের প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে খুলনাতেও বাংলাদেশের জয়ে আনন্দ মিছিল করেন ক্রিকেট ভক্তরা। রাতে খুলনা শহীদ হাদিস পার্ক থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত মিছিল করেন টাইগার সমর্থকরা। এছাড়া 7 রাস্তা ও পিটিআই মোড় সহ বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করেন নগরবাসী। 1971 সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি, আজকে আবার এই খেলার মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম 7 উইকেটে পরাজিত করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশ সেরা দল, এবং বাংলাদেশ একদিন ক্রিকেটে বিশ্বকাপ বিজয় অর্জন করবেই করবে। আমরা আশা করি সেই টেস্টেও আমরা জয়লাভ করব। আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশ করবই করব। আমরা টি20 এবং টেস্ট সবগুলো ইনশাআল্লাহ জিতবো। সবগুলো জয় আমরা খুবই অত্যন্ত আনন্দিত এবং 71 জবাব দিলাম আমরা এই জয়ের সাথে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, আমরা এটা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। এবার অন্যান্য প্রসঙ্গ। সিটি নির্বাচনে তাবিথ হাওয়ালের বাস প্রতীকের জন্য বেগম খালেদা জিয়ার প্রচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 3 মাস আগে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে এখন বাস প্রতীকে ভোট চাইছেন তিনি।
ঢাকায় কৃষক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারার কারণে বিএনপি নেত্রীকে দেশের মানুষ এখন ঘৃণা করে। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী কৃষি এবং কৃষকের জন্য নেয়া সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। বলেন, কৃষি খাতে এখন পর্যন্ত যে 40,000 কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে তা কৃষকের জন্য সরকারের বিনিয়োগ। এদেশের কৃষক শ্রমিক শেখ হাসিনা বলেন, বিএনপির টানা হরতাল অবরোধে অন্যান্য খাতের মতো দেশের কৃষি খাতও ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, সে সময় বিএনপি নেত্রীর নির্দেশে নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর এখন সিটি নির্বাচনকে সামনে রেখে সেই সাধারণ মানুষের কাছেই বেগম জিয়ার ভোট চাওয়ার সমালোচনাও করেন তিনি। এখন আবার উনি নেমেছেন, পেট্রোল বোমা ককটেল বিলি করে বেরিয়েছেন এতদিন, বাসে আগুন দিয়ে জ্বালিয়েছে, এখন আবার দেখি লিফলেট বিলি করে। আর টাকা দিয়েছে কে? ওই আব্দুল আওয়াল মিন্টুর টাকাই সব থেকে বেশি ওই বাস পোড়ানো, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানোতে ব্যবহার হচ্ছে। যে মানুষটা জানতো মানুষকে পুড়িয়ে মারলো, তাকে মানুষ ঘৃণা করে। যে এইভাবে মানুষ পুড়িয়ে মারতে পারে সে হচ্ছে ঘৃণ্য বস্তু। প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চেয়ে জ্বালাও পোড়াওয়ের খবর বেশি প্রচার পাচ্ছে। খালেদা জিয়া লাল টুকটুক শাড়ি পরে দিয়ে উনি যে বাসে আগুন দিয়েছেন সেই বাসের কথা বলে আমি আর কিছু বলতে চাই না, উনি লিফলেট বিলি করছেন। আর আমাদের সব পত্রিকা বড় বড় ছবি, হেডলাইন। তা এখন দেখতেছি মানুষ পড়ালে আর পড়ালেই তো হেডলাইন পাওয়া যায়, উন্নয়নের কাজ করলে পাওয়া যায় না। উন্নয়নের কাজের কোনো মূল্য এদের কাছে নাই। কেন এই দৈন্যতাটা কেন? অনুষ্ঠানে সরকারের উন্নয়ন বার্তা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষে জনগণের সাড়া দেখে আওয়ামী লীগ শঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের উপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে গণসংযোগ করতে রোববার বিকেল 4:30টার দিকে গুলশানের বাসভবন থেকে উত্তরার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টার কিছু আগে উত্তরা মডেল টাউনে এসবি প্লাজার সামনে থামে তার গাড়িবহর। সেখানে প্রায় 20 মিনিট অবস্থান করে বাস মার্কায় ভোট চান তিনি। এরপর উত্তরা রাজুক কমপ্লেক্স সহ আরও কয়েকটি পয়েন্টে গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসন। এর আগে উত্তরার জসিমউদ্দিন সহ প্রতিটি গণসংযোগ পয়েন্টে বেগম জিয়াকে কালো পতাকা প্রদর্শন করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সমর্থনেও স্লোগান দেন। উত্তরা 9 নম্বর সেক্টর দিয়ে বেরোনোর সময় এক পর্যায়ে বেগম জিয়ার গাড়িবহর ঘিরেও ধরেন তারা। উত্তরা থেকে বেরিয়ে সন্ধ্যার পর কুড়িল, বাড়িধারা ও উত্তরবাড্ডায় প্রচারণা চালান বেগম খালেদা জিয়া। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান তিনি। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব। কেন? আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছেন সব জনগণ আছে। গণসংযোগকালে জনগণের সাড়া দেখে ক্ষমতাসীনরা উদ্বিগ্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাপক সাড়া, এই সাড়া দেখে এখন আওয়ামী লীগ এখন পাগলের মতো অবস্থা হয়ে গেছে। এখন তারা সন্ত্রাসী শুরু করে দিয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে 3 সিটিতেই বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বিজয়ী হবেন বলেও মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে বিষয়ে আগামী 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করা হলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। যেকোনো নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করে নির্বাচন কমিশন। রোববার সকাল 11টায় শুরু হয় ডিসিসি ও সিসিসি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন বাহিনীর বৈঠক।
পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররাও। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। সবাই বলছেন যে নির্বাচন পূর্ববর্তী অবস্থা খুব ভালো রয়েছে এবং কিন্তু আমরা খুব সতর্কতার সাথে এগুলা পর্যালোচনা করছি। কোন বাহিনীর থেকে কতজন লোক থাকবে, সেন্টারে কতজন থাকবে, ঘুরবে কতজন, টহল দিবে কতজন, এগুলি সমস্ত ওনারা বসে ঠিক করবেন। আমরা সেগুলো অ্যাপ্রুভ করব। সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সেটাও আমরা কমিশনে সিদ্ধান্ত নিব। তবে তিনি বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনো না হলেও বিদ্যমান বাহিনীগুলোকেই আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি যে কোনো ভোট কেন্দ্রে কোনো রকম অহেতুক ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া। কেউ যদি বল প্রয়োগ করে, দ্বিগুণ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করা হবে। আর আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানাতে প্রার্থীদেরকে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার। এবং তারা রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরো থাকছে। কালবৈশাখীর তাণ্ডবে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের 9 জনের মৃত্যু। সিরাজগঞ্জ, নরসিংদী ও গাইবান্ধা লন্ডভন্ড, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি। পয়লা বৈশাখের দিন টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে রোববার শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শাহবাগ থানায় বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে চিহ্নিত করা গেছে। আর পুলিশ কর্মকর্তারা বলছেন, নারী লাঞ্ছনার ঘটনায় বিভিন্ন মাধ্যমে বিকৃত তথ্যও এসেছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাংলা নববর্ষের দিন টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে রোববার শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার পর বেশ কদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারা এবং ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা। আজকে 3 দিন হয়ে গেল, তাদের একজনকেও ধরতে পারেন নাই। যাদের অ্যারেস্ট করে আপনাদের দেওয়া হয়েছিল তাদেরকে পর্যন্ত ছেড়ে দিতে না। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কথা বলেন আশপাশের মানুষের সঙ্গে। পরে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। বৈঠক শেষে প্রক্টর জানান, জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আর পুলিশ বলছে, ঘটনাটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। তবে ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিকৃত তথ্য এসেছে বলেও দাবি পুলিশ কর্মকর্তার। ফুটেজে আপনার অনেক আবার বিকৃত তথ্য এসেছে অনেকগুলো, এটা এই মুহূর্তে বলতে চাই না। হয়তো দেখা গেছে যে সেই জগন্নাথ হলের একটা দৃশ্য একটা পত্রিকায় এসেছে যার সাথে এর কোনো সামঞ্জস্য নেই। তা আমরা সেই বিষয়গুলো আমাদের প্রতিবেদনে আমরা নিয়ে আসবো, যেটা প্রকৃত ঘটনা ঘটেছে সেটাই আমরা আনার চেষ্টা করবো। তারা কারা তাদেরকে শনাক্ত করাটা যায়নি, চিহ্নিত করা গেছে কিন্তু শনাক্ত করা যায়নি। যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতো তাহলে এতদিন তাদের সম্পর্কে তথ্য আমার কাছে চলে আসতো এবং আমাদের পক্ষ থেকে আমরা যে ব্যবস্থা প্রতি সময় সবসময় যেভাবে নিয়ে থাকি আমরা অলরেডি নিয়ে নিই তাদের ব্যবস্থা। এছাড়া নারী লাঞ্ছনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তার চেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পুলিশের উপরে যে যা বলে পুলিশ তাই বলছে। পুলিশ তো এখানে চাইবিওয়ালা একটা পুতুল ছাড়া করে কিছু না। প্রশাসন এবং পুলিশের কাছে আমাদের এটাই প্রশ্ন যে তারা আসলে কি করতে চাচ্ছে। এই যে কাহিনীটা হয়ে গেল, সে কাহিনীটাকে তারা ধামাচাপা দিতে যাচ্ছে না। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে টিএসসি এলাকায় নারী লাঞ্ছিতের ঘটনা অতিরঞ্জিত করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রোববার বিকেলে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, এই ঘটনার এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঘটনা তো কম হোক বেশি হোক কিছু তো ঘটেছেই। আমরা অবাক বিশ্বের সাথে লক্ষ্য করলাম যে এটাকে এক্সাজারেশন করা হচ্ছে। পরের দিন পত্রিকায় কয়েকটা ছবি এসছে, যে ছবিটা দেখা গেল এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছবি, যেটি শ্লীলতাহানি বলে বলা হচ্ছে। আমি বিনীত অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যদি কারোর কাছে কোনো এই ধরনের তথ্য থাকে, প্রমাণ থাকে, কোনো খবর থাকে, কোনো সংবাদ থাকে, দয়া করে আমাদের ইনকোয়ারি টিম করা হয়েছে এডিশনাল কমিশনের নেতৃত্বে, সেই টিমকে দেন যাতে আমরা অভিযুক্তদের শনাক্ত করতে পারি। তফসিল মোতাবেক আর মাত্র 7 দিন নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছেন এবারে সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা।
তাই নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা আর বিভিন্ন এলাকায় জোর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকার মেয়র প্রার্থীরা। আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রত্যেকেই জয়লাভের পাশাপাশি আশা করছেন একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। তবে এরই মধ্যে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়েও অভিযোগ তুলেছেন কেউ কেউ। ভোটার হোক বা না হোক, ভোটের মাঠে বিজয়ী হতে সবার শুভকামনা প্রত্যাশায় এভাবেই শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধের সাথে কখনো বা হাত মিলিয়ে, কখনো প্রচারপত্র বিলি করে জোর গণসংযোগ চালাচ্ছেন রাজধানীর মেয়র প্রার্থীরা। দিচ্ছেন প্রতিশ্রুতি, চাইছেন সমর্থন। রোববার সকাল থেকে রাজধানীর ধোলাইখাল থেকে শুরু করে কোতোয়ালি থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকার দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। বলেন, জনগণের মূল্যায়নই বিজয় নির্ধারক। আমার যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, কাজ কতটুকু করেছেন সেটা ঢাকাবাসী জানে। মূল্যায়নের ভার ঢাকাবাসীর উপরে। এদিকে জিগাতলা এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় নির্বাচনে প্রভাবশালীদের কারচুপির আশঙ্কাও করেন তিনি। প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হবে, তাহলে আমরা বুঝবো সরকার ভয় পাচ্ছে না, সরকার একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। শুধু দক্ষিণই নয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাও এখন মুখর প্রচারণার মাইকে। রোববার সকালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর মিরপুর এলাকায় প্রচার চালান। বলেন, একটি সুচিন্তিত জনরাই তাকে জয়ী করবে। মানুষ চায় একজন সৎ, মানুষ চায় একজন কর্মঠ, মানুষ চায় একজন প্রুভেন এক্সপেরিয়েন্স, যে কাজ করে এসছে সেরকম কাউকে চায়। পাশাপাশি আগারগাঁও এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল। বলেন, তার বিজয়ই প্রমাণ করবে মানুষ এই সরকারকে আর চায় না। এই এলাকার লোক জানাতে চায় ওদের ভোটের মাধ্যমে যে ওরা এই সরকারকে আর চাচ্ছে না, আর মানতে পারছে না। তবে বড় দু দলের পাশাপাশি বসে নেই বাম প্রার্থীরাও। ঢাকা উত্তরের প্রার্থী জোনায়েদ সাকিও ভোট চেয়েছেন গলি থেকে শুরু করে বিপণী বিতান পর্যন্ত। এখন মানুষের এই যে আকাঙ্ক্ষা, মানুষের যে এই যে রায়, সেটা শেষ পর্যন্ত ভোটে বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে একটা নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশের উপরে। উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে দ্বিখণ্ডিত ঢাকা সিটির 2 মেয়র, নিশ্চিত হবে কাঙ্ক্ষিত উন্নয়ন। এমনটাই প্রত্যাশা ভোটের মাঠের যোদ্ধাদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যতই দিন এগিয়ে আসছে ততই জমে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা। দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণায় যোগ দিচ্ছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। রোববার সকালে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এ সময় তিনি সিটি নির্বাচনে এম মঞ্জুর আলমকে ভোট দিয়ে আরেকবার মেয়র নির্বাচিত করার আহ্বান জানান। এদিকে বেলা 12টায় আমানত শাহ মাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন। নগরীর খাতুনগঞ্জে, বক্সিরহাট ও টেরিবাজার সহ বিভিন্ন এলাকার প্রচারণা চালান তিনি। প্রচারণায় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে যোগ দেন। এ সময় তিনি নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন ভোটারদের কাছে। জনগণের প্রতি আমার যে অঙ্গীকার, কমিটমেন্ট, বিগত দিনগুলোতে আমি যে সমস্ত দায়িত্ব পালন করেছি প্রত্যেকটা ক্ষেত্রে আমি সততার সাথে, স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার মাধ্যমে, ওখানে আমি নিজে কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ ছিল, নিজে কোনো ব্যবসা বাণিজ্য আমি করিনি। তো দলবদ্ধতা নিরসন উনি ব্যর্থ হয়েছেন, আমি করবো ইনশাল্লাহ। নির্বাচন কমিশন বিগত 5ই জানুয়ারি যে জঘন্য ঘটনা সেখানে ঘটিয়েছে, সেই ইতিহাস যদি আবার পুনরাবৃত্তি করতে চায় তাহলে দেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। সিটি নির্বাচনে যদি জনগণ গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে ভোট দিবেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল খালেক নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 29 দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি। ইশতেহারে নগরবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোপলিটন সরকার গঠনের ওপর জোর দেন এই মেয়র প্রার্থী। এ সময় জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আব্দুল খালেকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা।
শনিবার এ মেলায় বাঙালি সাজে বৈশাখী আমেজে অংশ নেন প্রবাসী বাঙালিরা। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বাঙালির পোশাক গহনার প্রদর্শনী। এছাড়া আগতদের জন্য ছিল পান্তা ইলিশ ও ডাল ভাতের আয়োজন। নিউ ইয়র্কে বাংলাদেশি নারীদের সংগঠন নিউ আমেরিকান উইমেন ফোরাম এবং আমেরিকান ইউথ ও নিউ ডেমোক্রেটিক ক্লাব এ মেলার আয়োজন করে। বাঙালির রসনা বিলাসের অন্যতম অনুষঙ্গ কাঁচামরিচ। দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছেও রয়েছে এর ব্যাপক চাহিদা। কিন্তু সম্প্রতি আমদানিকৃত কাঁচামরিচে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়ায় যুক্তরাষ্ট্রের ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস নিষেধাজ্ঞা আরোপ করেছে কাঁচামরিচ আমদানিতে। আর এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। কয়েকদিন আগেও যেখানে কাঁচামরিচের দাম ছিল প্রতি পাউন্ড $3, সেখানে বর্তমান সংকটে তা ঠেকেছে $12 থেকে $18। দাম নির্ধারণে কোনো মনিটরিং না থাকায় বিক্রেতাদের ইচ্ছামাফিক দামেই কিনতে হচ্ছে প্রবাসীদের। আর এসব কারণে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। সব জায়গাতে খুঁজে দেখলাম যে কোথাও পাওয়া যাচ্ছে না, তো দুইটা দোকানের মধ্যে দেখলাম, তাতে একটা দোকানে দেখলাম যে $12.99 আর এখানে দেখলাম যে $11.99। বাঙালিদের তো আমাদের কাঁচামরিচ ছাড়া চলে না। অবাক হয়ে গেছি যে হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে গেল। কন্ট্রাক্ট ছিল যাদের সাথে, ইম্পোর্টারদের সাথে, কন্ট্রাক্ট নাকি শেষ হয়ে গেছে, আবার নতুন কন্ট্রাক্ট যদি না হয় তাইলে হওয়া না পর্যন্ত আর কি মরিচ আসবে না। এফডিএ নাকি মরিচ ডমিনিকার মরিচের মধ্যে কি পাইছে, হয়তো মরিচ গাছে কি ধরনের পোকা যে বসে এই সিজনে, সেজন্য মরিচটা ওরা স্টপ করছে। ইউনাইটেড স্টেটে ঢুকতে দিতেছে না। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। রোববার এই 8 জনের বিরুদ্ধে 71 হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী 5টি অভিযোগ দাখিল করা হয়। আগামী 21 এপ্রিল অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। 22 এপ্রিল 1971 থেকে 11 ডিসেম্বর 1971-এর মধ্যে জামালপুর মহকুমাতে যত ধ্বংসযজ্ঞ হয়েছে, হত্যা হয়েছে, সবকিছুর জন্য এই সবকিছুর পিছনে যে কনস্পিরেসি, কমপ্লিসিটি, এইডিং অ্যান্ড অ্যাবেটমেন্ট রয়েছে, এগুলো তারা করেছেন। কারণ তারা জামালপুরে 22 এপ্রিল আর্মি ঢোকার পরপরই তারা সেখানে পিস কমিটি গঠন করেছেন এবং তাদের পরামর্শে এবং আনুকূল্যে সেখানে আলবদর বাহিনী গঠিত হয়েছে। শনিবার রাতের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 9 জন মারা গেছেন। এছাড়া সিরাজগঞ্জ, নরসিংদী ও গাইবান্ধায় ঝড়ে কোনো হতাহত না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এবং বজ্রপাতে মারা গেছেন 4 জন। গতরাতের ঝড়ে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই বাজারে বটগাছ উপড়ে 8টি দোকান ভেঙে যায়। এ সময় দোকানের ভেতরে থাকা একজন মারা যান। আহত হন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আরও 3 জন। এছাড়া মুক্তাগাছা উপজেলার সন্তোষপুর গ্রামে গাছ চাপা পড়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দাখিল মাদ্রাসা ও একটি হাই স্কুল। এদিকে নান্দাইল উপজেলায় অটোরিকশা চালানোর সময় ঝড়ের কবলে পড়ে অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই মারা যান এক অটো চালক। এছাড়া ত্রিশালে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের কোনো কিছুই বাঁচছে না। কিশোরগঞ্জে গতকাল রাতের ঝড়ে পাকুন্দিয়া, বাজিতপুর সহ বিভিন্ন উপজেলায় বাবা ছেলে সহ 5 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও 2 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে সৎকার করার জন্য তাদের 10,000 টাকা করে দেওয়ার জন্য আমি স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি। এদিকে ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মারা গেছে শত শত পাখি। এছাড়া সদর উপজেলা, রায়গঞ্জ ও তারাস এই 3টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেতের পাকা ধান নষ্ট হয়, দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু টিনের বাড়ি। নরসিংদীর সদর, বেলাবো ও মনোহরদী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর শনিবার রাত 8টা থেকে রোববার দুপুর পর্যন্ত বেশ কয়েকটি উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। ঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে গেছে। এছাড়া ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গাইবান্ধা ও ভৈরবে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও আবাদি জমি। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। সড়ক দুর্ঘটনা কমাতে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় শনিবারের দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় ওই দিনের দুর্ঘটনার জন্য বেপরোয়া গতির গাড়ি চালানোকে দায়ী করেন মন্ত্রী। বেপরোয়া
ড্রাইভিং, রেকলেস মাইন্ডলেস ড্রাইভিং, সেটাই মূলত এখানে কারণ। ওভারটেকিং এর সঙ্গে এখানে ওভার স্পিড, দুটো বিষয় এখানে কাজ করেছে। তবে আমরা একটা তদন্ত কমিটি করেছি মোটর যোদ্ধাদের আইনে পরিণত করার জন্য। এখন আমাদের যে খসড়া আইন তৈরি হচ্ছে, এটা আমরা কিছুদিনের মধ্যে সংসদে নিয়ে আসবো। আন্তর্জাতিক প্রসঙ্গ। জিম্মি 30 জন ইথিওপীয় খ্রিস্টানকে হত্যা করেছে আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠীটি। রোববার প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় লিবিয়ার উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরে এদের হত্যা করে আইএস সদস্যরা। দুটি দলে বিভক্ত হয়ে মুখোশ পরা জঙ্গিরা 12 জন জিম্মিকে শিরশ্ছেদ করে। বাকি 16 জন জিম্মিকে গুলি করে হত্যা করা হয়। লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে এদের জিম্মি করে আইএস সদস্যরা। জিম্মিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভূমধ্যসাগরের 7 শতাধিক অভিবাসী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 23 জনের লাশ উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও কোস্টগার্ড। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত 28 জনকে। শনিবার রাতে লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় 210 কিলোমিটার দূরে লিবিয়ার জলসীমায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারীরা। প্রায় 20টি জাহাজ এবং 3টি হেলিকপ্টার এ উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। তবে কি কারণে ট্রলারটি ডুবেছে তা জানা যায়নি। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য ইব্রাহিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভারতের ঝাড়খণ্ড থেকে ইব্রাহিম ওরফে লালটুকে গ্রেফতার করা হয় বলে জানান স্থানীয় পুলিশ প্রধান। রাজ্যের পাকুড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইব্রাহিম শেখের কাছ থেকে একটি রিভলভার, কয়েক রাউন্ড গুলি ও 4টি বোমা সহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম উদ্ধার করে। গত বছরের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে 2 কথিত বাংলাদেশির মৃত্যু হয়। ওই ঘটনা তদন্ত শুরুর পর থেকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ জঙ্গিদের বিভিন্ন গোপন তৎপরতার খবর প্রকাশ করে আসছে। টাইগারদের 18তম ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ওপেনার তামিম ইকবাল। অপরাজিত সেঞ্চুরি করে বাংলাদেশকে সিরিজ এনেই মাঠ ছাড়েন চট্টগ্রামের এই ছেলে। নাফিস রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে করলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন 143 ম্যাচ খেলা তামিম। জুনায়েদ খানের বলটি বাউন্ডারি ছাড়া করতেই পৌঁছে গেলেন অনন্য এক উচ্চতায়। ব্যাট হাতে নিজের জাত চেনালেন ক্রিকেট বিশ্বকে, আর 108 বলে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি করে নাম লেখালেন ইতিহাসের পাতায়। বরাবরই ভিন্ন রকম ভঙ্গিতে সেঞ্চুরি উদযাপন করা তামিম এদিনও ছিলেন ব্যতিক্রম। ব্যাট হাতে উদযাপনটা তামিম করলেন বেশ নাটকীয়ভাবে। হয়তো ব্যাটকে শূন্যে ঘুরিয়ে দিলেন সমালোচকদের সব জবাব। জানিয়ে দিলেন এখনো তামিমের ব্যাটে ধার ঠিকই আগের মতো রয়েছে। চট্টগ্রামের ছেলে তামিম আগের ম্যাচে সেঞ্চুরি করায় সিরিজ জয়ের ম্যাচে অধিনায়কের আস্থা ছিল এই হার্ড হিটারের উপর। তার প্রতিদানও দিলেন তিনি। ব্যাট হাতে রুদ্রমূর্তির এক তামিম। পাকিস্তানের বোলাররা যাতে ছন্ন ছাড়া 4-6 ফুলঝুরিতে মাতল মিরপুরের গ্যালারি। 31 বলে করে ফেলেন 50টা। এরপরও থামেনি তামিমের ব্যাটের ঝড়। পেছনের কিছু সময় এই ব্যাটটি ঠিকমতো বল খুঁজে না পাওয়ায় কতই না সমালোচনা, কতই না আলোচনা। ফুরিয়ে যাচ্ছেন হবে না তামিমকে দিয়ে, কিন্তু তামিম জানেন কিভাবে করতে হয়। তার জন্য বেছে নিলেন সিরিজ জয়ের ম্যাচটিকে, কারণ এখন না হলে কখন হবে। ব্যক্তিগত 73 রান করতেই অর্জনের খাতায় যোগ করলেন নতুন একটি পালক। শাহরিয়ার নাফিসকে টপকে 3 ম্যাচ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম। পরে 143 ওয়ানডে খেলা তামিম যেন টাইগার ব্যাটিং এর প্রতীক। এ যেন এক ঝড়ের নাম, যাতে লন্ডভন্ড হলো পাকিস্তানের সেরা বোলিং লাইন। আবারও এই প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি। নাফিস রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে করলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। আর যখন বাংলাদেশকে জয়ের সঙ্গে সিরিজ জিতিয়ে মাথা উঁচিয়ে মাঠ ছাড়ছেন তামিম, তখন 116 রানে অপরাজিত 26 বছর বয়সী এই ক্রিকেটার। পাশাপাশি ওয়ানডেতে 4372 রান করা তামিম নিজের নাম লেখালেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
That's it. History's been made. Bangladesh wins and wins for the second time in this series. পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের। ওয়ানডেতে টানা 2 ম্যাচে তামিমের সেঞ্চুরি। বেগম জিয়া আন্দোলনের নামে এতদিন বাস পুড়িয়ে মানুষ মেরেছেন, এখন আবার প্রার্থীকে জেতাতে বাস প্রতীকে ভোট চাইছেন, বললেন প্রধানমন্ত্রী। জনগণের সাড়া দেখে আওয়ামী লীগ শঙ্কিত, ভোটারদের ওপর আস্থা আছে বিএনপির, বললেন বেগম জিয়া। রাজধানীতে আজও তাবিথের পক্ষে গণসংযোগ। সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। ইসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বৈঠক, উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। এবং পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, শিক্ষার্থীদের বিক্ষোভ। গণমাধ্যম অতিরঞ্জিত করে প্রচার করছে, অভিযোগ ডিএমপির। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।